লোকাল নেতারা তারা অর্থের বিনিময়ে তারা বিভিন্ন লোকজনকে বিভিন্ন জায়গায় বসিয়ে দিয়েছেন। এটা তাদের একটা রাইটস হিসাবে জন্মেছে। আমাদের শহরে ইন্ডাস্ট্রি আসতে চায় না বা কোনো ইনভেস্টমেন্ট হতে চায় না এই কারণে, এই তোলাবাজির কারণে। পশ্চিমবঙ্গের দুঃখের বসে কথা, যারা মিনিস্টার এসছেন তারা আমাদের পশ্চিমবঙ্গের জন্য সঠিক কোনো পরিকল্পনা করেন। জনপ্রতিনিধিদেরও এটা একটা লজ্জা হওয়া উচিত যে স্বয়ং মুখ্যমন্ত্রী যদি তাদের জনসমক্ষে এই কথা বলেন। আমরা দেখতে পেয়েছি মুখ্যমন্ত্রী নবান্নের প্রশাসনিক মিটিংয়ে মন্ত্রী আমলাদের অনেক কথা বলেছেন। তিনি হকার সমস্যার কথা তুলে ধরেছেন। এতদিন পর এত বছর পর হঠাৎ এই বিষয় সরব হওয়ার ব্যাপারটা আপনি কি ভাবছেন? দেখুন, হকার সমস্যা এটা একটা বরাবরের সমস্যা। সেই বামফ্রন্টের আমলেও আপনারা মনে আছে অপারেশন সানশাইন, এটা একটা বড় সমস্যা ছিল। ওটা নিয়েও একটা বিরাট বড় বিক্ষোভ হয়েছিল। স্বয়ং আজকে যিনি মাননীয় মুখ্যমন্ত্রী, তিনি এই ব্যাপারে এই আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন। কিন্তু হকার পশ্চিমবঙ্গে যা জনসংখ্যা, এত বেকার, এদের রুটি রুজি জীবিকা কোথা থেকে আসবে, এটা একটা বড় সমস্যা। কারণ আমাদের যে কলকাতা শহর আর পরবর্তীকালে রাজারহাট নিউ টাউন বা যেগুলো অন্যান্য যে শহর রয়েছে দুর্গাপুর, আসানসোল, এসব বাদ দিয়ে নতুন কোনো শহর বা কোনো আমাদের যে কলকাতা এক্সপ্যান্ড করা বা অন্যান্য মহানগরী তৈরি হওয়া, যেটা ডক্টর বিধানচন্দ্র রায় এবং পরবর্তীকালে বামফ্রন্ট সরকারের আমলে নিউ টাউন, এই আমলে হয়তো নিউ টাউনকে কিছুটা ঢেলে সাজানো হয়েছে। কিন্তু যেটা মেনলি দরকার ছিল, যে জনসংখ্যা বৃদ্ধির সাথে সাথে নতুন নতুন উপনগরী তৈরি করা, সেই সমস্যা সেইটা কিন্তু থেকেই গেছে। এবং আমাদের সবথেকে বড় সমস্যা, আমাদের এই কলকাতা শহর বা পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় হকাররা ফুটপাত দখল করে বসে আছে। তাদের ক্ষেত্রে তারা যাবে কোথায়, তার কোনো সুনির্দিষ্ট পরিকল্পনা কোনো দিন হয়নি। এবং সবথেকে বড় কথা, লোকাল নেতারা তারা অর্থের বিনিময়ে তারা বিভিন্ন লোকজনকে বিভিন্ন জায়গায় বসিয়ে দিয়েছেন। এটা তাদের একটা রাইটস হিসাবে জন্মেছে। আমি যদি হকারদের পক্ষ থেকে দেখি, তাদের ক্ষেত্রে তাদেরকে যদি তাদের কথা ভেবে শহরের বিভিন্ন স্থানে যেটা জনবহুল এলাকা, তার সাথে কানেক্ট করে কোথাও যদি সেইভাবে বিভিন্ন রকম স্টল করা হতো এবং প্রত্যেকটা এবং শহরেরও বিভিন্নভাবে তার উত্তরোত্তর বৃদ্ধি হতো, সেক্ষেত্রে তাদেরও নির্দিষ্ট পরিমাণে তারাও অর্থের বা তাদের যে জীবিকা সেটা অর্জন করতে পারত। আরেকটা যেটা সবথেকে বড় সমস্যা, শুধু আপনি দেখছেন যে হকাররা দখল করে বসে আছে তাই নয়, অনেক বড় বড় দোকান তারা ফুটপাতে পুরো দখল করে নিয়েছে। সবটা যে হকারদের নামে চলে যাচ্ছে সেটা নয়, অনেক বড় দোকান তাদের দেখবেন বিভিন্ন সামনের এরিয়া বা দুপাশের এরিয়া তারা দখল করে নিয়েছে। সেটা একটা হকার তো বেচারারা কি করবে, কতটাই বা তাদের দিন আনে দিন খায়, তাদের সংসার চলে। কিন্তু বড় দোকান যাদের অর্থনৈতিক অনেক বেশি স্টেবিলিটি রয়েছে, তারাও এই কাজ করেছে। আরও বড় কথা হচ্ছে, শুধু তাই নয়, বিভিন্ন সরকারি জায়গায় দেখা যাচ্ছে যে বিভিন্ন ইভেন কি পার্মানেন্ট স্ট্রাকচারও হয়ে গেছে, বিভিন্ন রকমভাবে দখল করা হয়েছে। বিভিন্ন লোককে টাকা পয়সা দিয়ে তার বিনিময়ে তাকে বসতে সাহায্য করা হয়েছে, দ্যাট ইজ পার্মানেন্ট স্ট্রাকচার। এবং তাদের যেগুলো দেওয়া হয়েছে সেগুলো কিন্তু মোটা অর্থের বিনিময়। এই হকারের যে সমস্যা, এটা এত সহজে মিটবার নয়। আমার মনে হয় সুনির্দিষ্ট পরিকল্পনা করে, আর আরও বড় কথা, কলকাতা বা রাজারহাট বা অন্যান্য যেগুলো এখন নগরী বা উপনগরী রয়েছে, সেগুলো বাদ দিয়ে যদি আমরা আমাদের যে শহরের যে সভ্যতা, তাকে যদি এক্সপ্যান্ড না করতে পারি এবং সঠিকভাবে দেখুন, প্রত্যেক দিন জনসংখ্যা বাড়ছে, প্রত্যেক দিন বেকারের সংখ্যা বাড়ছে। এখানে কলকারখানা কই, সেখানে আমাদের ইন্ডাস্ট্রিয়াল গ্রোথ কই, কৃষির ক্ষেত্রে গ্রোথ কই, কৃষি জমি ক্রমশ কমছে। তা এই যে মানুষগুলো গিয়ে কোথায় গিয়ে তাদের জীবিকা, তাদের তো খাওয়ার সংস্থান করতে হবে, তারা যাবেটা কোথায়? এবং সেই প্রত্যেক দিনের যে বেকার বাড়ছে, কিছু লোক চলে যাচ্ছে বিভিন্ন বাইরের রাজ্যে চলে যাচ্ছে অ্যাজ এ পরিযায়ী শ্রমিক, তারা গিয়ে তাদের কর্মসংস্থান করে নিচ্ছে। কিন্তু এখানে যারা রয়েছে, দুদিন আগে দেখলেন ব্রিটানিয়া যে কোম্পানি, সেটা বন্ধ হয়ে গেছে। এরকম প্রত্যেক দিন কিছু না কিছু হচ্ছে। সেই যে লোকের চাপ, তারা তো আর
মানে তাদেরও তো পরিবার রয়েছে, মা বাবা ছেলে মেয়ে স্ত্রী রয়েছে, তারা কাকে কোথায় খেতে দেবে, তারা যাবে কোথায়? এই সমস্যাটা আমাদের রাজ্যে সবথেকে বড় সমস্যা, যে বিগত বামফ্রন্টের আমলে এবং এই সরকারের আমলে কোনো ইন্ডাস্ট্রি হয়নি। ফলে যে ইন্ডাস্ট্রিয়াল যে গ্রোথ হতে পারতো, তাকে কেন্দ্র করে যে বিভিন্ন রকম যে মানে প্রান্তিক মানুষের যে জীবিকা হতে পারতো, সেটা হয়নি। উল্টে এটার পরিকল্পনার কি হয়েছে না, আরও দু চারটা প্রত্যেক জায়গায় দেখা যাচ্ছে প্রত্যেক মাসে আরও 10টা করে হকারকে বসিয়ে দাও। গরিব লোক কোথায় যাবে? তো এতে লাভবান হয়েছে লোকাল নেতারা। আর এদের হকারদের এরকম মানে শুধু তারার পরে তারা এক মানে কোনো গভর্নমেন্ট আসবে, সে ভালোবেসে বসাবে, যতদিন তার স্বার্থ পূরণ হয়ে যাবে তাকে লাথি মেরে তাড়িয়ে দেবে, এই তো অবস্থা। ফলে এটা একদিনের সমস্যা নয়, এবং এর জন্য সবথেকে বড় সমস্যা হচ্ছে অর্থনৈতিক কাঠামো এই রাজ্যে একেবারে কিছু নেই। এবং এটা যদি মানুষ তার ধরুন শুধু আমি বলছি না এমনি এই যে শুধু সরকারি চাকরি বা ইয়ে বাদ দিয়ে অন্যান্য কর্মসংস্থান যদি তৈরি না হয়, ইন্ডাস্ট্রি না আসে, কৃষিক্ষেত্রে গ্রোথ না হয়, তাহলে কিন্তু এই প্রবলেম চলতেই থাকবে। আরেকটা এই রাজ্যে হতে পারতো, পর্যটন শিল্পকে কেন্দ্র করে অনেক বড় কাজ করার জায়গা ছিল, সেগুলো সেইভাবে হয়নি, সেইভাবে যারা প্ল্যানার সেইভাবে করতে পারেননি, ফলে আজকে এই সমস্যা আরও বেড়েছে। তিনি সুজিত বসুকে বলছেন যে সুজিত বসু নাকি রাজার হাতে কম্পিটিশন করে লোক বসাচ্ছে। তিনি জনসমক্ষে লাইভে এসে হঠাৎ এত কথা বলছেন কেন? মানে এই বিলম্বিত বোধোদয় হঠাৎ, তিনি তো এমনিও করতে পারতেন, এরকম লাইভে এসে জনসমক্ষে বলার কি? শুনুন, এটা ওনার একটা স্টাইল অফ ওয়ার্কিং রয়েছে। উনি হয়তো সেটা বুঝেছেন যে তাকে তিরস্কার করা দরকার, সবার সমক্ষে করেছেন। এটা ওনার স্টাইল অফ ওয়ার্কিং, মানে প্রত্যেকের আলাদা আলাদা স্টাইল অফ ওয়ার্কিং থাকে। এবং এখানে শুধু সুজিত বসু নয়, সব মিউনিসিপ্যালিটি বা সব পৌরসভা বা মহানিগমে বা পৌর নিগমে এরকম সব সব স্তরে এরকম নেতারা রয়েছেন যারা এসে লোক বসিয়েছে অর্থের বিনিময়ে এবং শহরটাকে দূষিত করেছেন। আর শহরের সবথেকে বড় কথা, আমাদের শহরে ইন্ডাস্ট্রি আসতে চায় না বা কোনো ইনভেস্টমেন্ট হতে চায় না, এই কারণে, এই মানে তোলাবাজির কারণে। তো এই জিনিসটাকে বন্ধ করার জন্য উনি যদি সকলের এগেনস্টে এই অ্যাকশানটা নিতেন, আমার মনে হয় ভালো হতো। আর কলকাতা শহর বিশেষ করে, যেটা আমাদের মানে ওল্ড ক্যালকাটা, যেটা ভীষণ খারাপ অবস্থায় রয়েছে, মানে আপনি যদি রাত্রিবেলা কখনো হাতিবাগান বা এই সমস্ত এরিয়া দিয়ে মুভমেন্ট করেন বা অন্যান্য ওল্ড মানে পুরো রাস্তা জুড়ে তখন ছেয়ে থাকে হকার বা অন্যান্য মানে ইয়ে হয়। সেই ট্র্যাডিশনাল জায়গাটাকে একটা দেখুন, যতক্ষণ না সুনির্দিষ্ট প্ল্যানিং থাকবে এটা কখনোই চেঞ্জ হবে না। পশ্চিমবঙ্গের দুঃখের কথা, যারা মিনিস্টার এসছেন তারা শহরের জন্য বা মানে আমাদের পশ্চিমবঙ্গের জন্য সঠিক কোনো পরিকল্পনা করেননি। তাই মানে এইটা না করে যদি উনি কিছু ভালো লোককে তার মন্ত্রিসভায় নিয়ে এসে সেইভাবে প্ল্যানিং করতেন, এবং সেই ডেভেলপমেন্টটা হলে রাজ্যেরও উন্নতি হতো এবং রাজ্য অর্থনৈতিকভাবে অনেক স্টেবল হতো, আজকে 6 লক্ষ কোটি টাকার ওপরে ঋণ হতো না, এবং রাজ্যের আয়ের ব্যবস্থা হতো, এবং এখানে দেশি বিদেশি বিভিন্ন বিনিয়োগকারী এসে ইনভেস্ট করতো। এই রকম স্বাস্থ্য যতক্ষণ রাজ্যের থাকবে, কেউ কোনো ইনভেস্টমেন্ট হবে না, গরিব গরিবই থাকবে, আরও বাড়বে, ওই শুধু ভাতার ওপরে রাজ্য চলবে, মানে তাদের অর্থনৈতিক অবস্থা এতটাই পুয়ার, ভাতার উপরে নির্ভর করে বেঁচে থাকতে হয়। আর বাকিটা যেটা যে কর্মসংস্থান করা দরকার, বেকার যুবক যুবতী থেকে আরম্ভ করে যারা এখন চাকরি করছেন তাদের সঠিকভাবে বিভিন্ন জায়গায় প্লেস করা দরকার। আর এই রাজ্যে সবথেকে অভাব হচ্ছে কোনো স্কিল লেবার নেই। ফলে এই রাজ্যে স্কিল লেবার না থাকার জন্য মানে বাইরের রাজ্য থেকেও এসে এখানে কাজ করে, ফলে খুব খারাপ অবস্থা। মানে এই জায়গাটা যদি শুধু হকারি করে আর ওই টোটো আর অটো চালিয়ে কতদিন চলবে, এটা আমার একটা খুব মানে ডাউট আছে। তিনি জনপ্রতিনিধিদের তিরস্কার করে বলেছেন এবার কি আমাকে ঝাঁটা নিয়ে বেরোতে হবে। তিনি তাহলে কি দেখাতে চাইছেন? তিনি একাই সব কাজ করছেন? জনপ্রতিনিধিদেরও এটা একটা লজ্জা হওয়া উচিত যে মানে স্বয়ং মুখ্যমন্ত্রী যদি তাদের জনসমক্ষে এই কথা বলেন, তাহলে তাদের কোথায় খামতি রয়ে গেছে এবং তারা যে কাজ করেননি। স্বয়ং মুখ্যমন্ত্রী
নিজে সেটা এস্টাবলিশ করে দিয়েছেন। এর থেকে আর দুঃখের কি হতে পারে যে একটা রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি জনপ্রতিনিধিদের বলছেন যে আমাকে নিজে ঝাঁটা নিয়ে বেরোতে হবে। এবার উনি যে যে পরিকল্পনা বা যা যা কিছু করেছেন, এতদিন যাদের ওপরে ডিপেন্ড করে করেছেন, তার মানে তারা কোনো কাজ করেনি। আইদার উনি ওটা বলে পাবলিকদের সমক্ষে ওটা দেখাতে চাইছেন যে আমি নিজে চেষ্টা করলেও এরা কিছু ইয়ে করছে না, উনি হয়তো আন্তরিকভাবে চেষ্টা করছেন, কিন্তু বাকি যে, আবার বলছি, যে টিম, তার দেখুন একটা মন্ত্রিসভা গঠন হওয়ার ক্ষেত্রে সেখানে এমন কিছু লোকের তার সেখানে থাকা দরকার যারা সত্যিকারের বিভিন্ন সময় বিভিন্ন বড় বড় অর্গানাইজেশন চালিয়েছেন বা বিভিন্ন স্কিল্ডে, মানে তারা দক্ষ। সেক্ষেত্রে এটা যদি না হয়, দেখুন এটা একটা খুব সহজ কোনো জিনিস নয়। মানুষের যে উন্নতি বা মানুষের যে উইল পাওয়ার, সেটাকে রিফ্লেক্ট করানোর জন্য প্রপার প্ল্যানিং করতে গেলে সেই এক্সপার্টিস থাকা দরকার। কাউকে যদি কোনো, ধরুন আজকে যদি আইটি মিনিস্টার করে দেওয়া হয়, হ্যাঁ, তথ্য সংস্কৃতি নিয়ে, তার যদি স্কিলটাই না থাকে, সে কি করবে? আজকে আমাদের রাজ্যের ফাইন্যান্স মিনিস্টার হচ্ছেন মাননীয় চন্দ্রিমা ভট্টাচার্য। তা এক্ষেত্রে একজন যদি অর্থনীতিবিদ থাকতো সুনির্দিষ্ট, যে ওইভাবে কাজ করেছে এবং মানে দেশে বিদেশে তার সেই কাজ করার অভিজ্ঞতা রয়েছে, সে অর্থনীতি মানে কি সঠিকভাবে বুঝতো। তো সেক্ষেত্রে সেই স্কিলগুলো যতক্ষণ না সঠিকভাবে মানুষের মধ্যে আসবে, সেইভাবে দেশে এই বা রাজ্যের ডেভেলপমেন্ট কি করে হবে? মুখ্যমন্ত্রী আদতে চিন্তিত নাকি তিনি 26-এর নির্বাচনের এখন থেকে তৈরি করছেন সবকিছু? 26, দেখুন যে কোনো রাজনৈতিক নেতারই সব থেকে বড় চিন্তা থাকে যে যে কামিং ইলেকশন আসছে, বা সব থেকে বড় কথা 26-এর ইলেকশন ওনার জন্য গদি দখলের লড়াই এবং অ্যাসিড টেস্ট। 26-এর ইলেকশনে উনি দেখেছেন যে 91টা উনি বিধানসভায় পিছিয়ে আছেন, বা প্রচুর মানে পৌরসভায় এরিয়াগুলোতে উনি হেরেছেন। তো সেক্ষেত্রে সেগুলোকে যদি রিপেয়ার, একজন যে কোনো রাজনৈতিক নেতাই চাইতেন সেটাকে, উনি শাসক দলে যেহেতু রয়েছেন, ওনাকে শাসন ব্যবস্থার মধ্যে থাকতে গেলে বা ইলেকশানে জিতে আবার পাওয়ারে আসতে গেলে সেগুলো যদি ড্যামেজ না করতে পারেন, উনি ড্যামেজ কন্ট্রোলে নেমেছেন। এটা নিয়ে তো কোনো মানে তর্কের অবকাশ নেই। এবং ড্যামেজ কন্ট্রোলটা করতে গিয়ে উনি সর্বসমক্ষে ওটাকে ইয়ে করছেন যে আমি কতটা আন্তরিকভাবে চেষ্টা করছি, এটা নিয়ে কোনো বিতর্কের আমার মনে হয় অবকাশ নেই। তবে যেটা ঘটনা হচ্ছে যে আজকের দিনে যা অর্থনৈতিক অবস্থা পশ্চিমবঙ্গের, এটাকে মানে রিপেয়ার করা খুব কঠিন। কারণ মানে যে রাজ্য 6 লক্ষ কোটি টাকার ওপরে দেনায় ডুবে রয়েছে, এবং সব থেকে বড় কথা, তার থেকেও বড় কথা, এখানে কোনো ইনভেস্টমেন্ট কেউ করছে না, আর কোনো এই রাজ্যের ক্ষেত্রে কোনো আয়ের ব্যবস্থা নেই। বাজেটে আপনি গিয়ে দেখবেন, বাজেটের আয়ের দিকটা বিভিন্ন মানে আমাদের এক্সাইজ ডিউটি বা জমি এসব ছাড়া খুব, বা ওই যে পেট্রোলে আমাদের জিএসটি বসানো, এইগুলো ছাড়া কিচ্ছু নেই। মানে কি আছে, মানে ধরুন কোনো ইন্ডাস্ট্রিয়াল গ্রোথ যদি থাকতো, ওখান থেকে ট্যাক্সেস আসতো, পর্যটন শিল্প থেকে আসতো বা অন্যান্য জায়গা থেকে আসতো, কৃষি থেকে সেইভাবে আমাদের কোনো আয় যতটা আসার কথা ছিল সেখানেও কিছু নেই। ফলে দিনে দিনে কিন্তু অর্থনীতিতে, বা শুধু আমি আবার বললাম যে যদি সরকারের সুনির্দিষ্ট আয় এবং ব্যয়ের মধ্যে ভারসাম্য না থাকে, শুধুমাত্র ভাতা দিয়ে মানুষকে কতদিন সাস্টেন করানো যাবে? আপনি বাইরে থেকে লোন নিচ্ছেন, লোনগুলোকে নিয়ে মানুষের মধ্যে ডিস্ট্রিবিউট করে মানুষও ভাবছে যে খুব ভালো কথা, কিন্তু এই সিস্টেম একদিন না একদিন কোলাপস করবে। উনি চাইছেন 26-এ তার আগে এইভাবে রিকভারি করতে।